আজকে আমরা এমন একটা মুভির এক্সপ্লেনেশন দেখব যেখানে ইসলামের ইতিহাসের কথা বলা হয়েছে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ভবিষ্যৎবাণী করে বলেছিলেন, তোমরা মুসলমানরা অবশ্যই কনস্ট্যান্টিনোপল শহর বিজয় করবে। কতই না সৌভাগ্যবান হবে সেই বিজয়ী সেনাপতি, আর কতই না ভাগ্যবান হবে তার সেনাবাহিনী। নবীজির এই ভবিষ্যৎবাণীকে সত্য করে নিজেকে সেই সৌভাগ্যবান সেনাপতি করার জন্য যুগ যুগ ধরে নবী সাহাবিগণ থেকে শুরু করে আব্বাসি, উমাইয়া, সেলজুক কিংবা ওসমানের মতো শাসকগণ আপ্রাণ চেষ্টা চালাতে থাকেন এই কনস্ট্যান্টিনোপলকে জয় করার জন্য, যেটা বর্তমানে তুরস্কের রাজধানী ইস্তানবুল। কিন্তু ৩৩০ খ্রিস্টাব্দে নির্মাণ হওয়া এই কনস্ট্যান্টিনোপল ছিল এতটাই দুর্ভেদ্য যে যত শাসক এখানে দখল করতে গিয়েছিলেন সবাই ব্যর্থ হয়ে ফিরেছেন। কিন্তু আল্লাহর নবীর বাণী তো কখনো মিথ্যা হতে পারে না। তাই তো ১৪৫৩ খ্রিস্টাব্দে মাত্র ২৪ বছর বয়সের এক সুলতান জয় করে ফেলেন ১১০০ বছর ধরে চলা দুর্ভে কনস্ট্যান্টিনোপলকে। সেই মহা সৌভাগ্যবান সুলতান হলেন ওসমানীয় সাম্রাজ্যের সপ্তম সুলতান দ্বিতীয় মোহাম্মদ বা মোহাম্মদ আল ফাতিহ। কিন্তু এই অসাধ্য সাধনের জন্য সুলতান মোহাম্মদ আল ফাতিহকে কী পরিমাণ ত্যাগ ও বীরত্বের পরীক্ষা দিতে হয়েছিল সেটাই জানাতে চলেছি আজকের ব্যাটেল অফ এম্পায়ার 1453 মুভির এক্সপ্লেনেশনে। অনুরোধ থাকবে এক্সপ্লেনেশনটি শেষ পর্যন্ত দেখার, আর ভালো লাগলে একটি লাইক করে দেওয়ার। আশা করি আমরা সবাই মিলে 1000-এর উপরে লাইক সম্পূর্ণ করে দিতে পারবো ইনশাল্লাহ। তো চলো এবার শুরু করি আমাদের মুভির এক্সপ্লেনেশন। সুলতান মুহাম্মদ ছিলেন অটোমান এম্পায়ার বা ওসমানী সাম্রাজ্যের সপ্তম সুলতান। যারা তুর্কি সিরিয়াল কুলুরুস উসমান বা আর্তুগুরুল দেখেছ তারা নিশ্চয়ই জানো এই সাম্রাজ্যের বীরগাথা কাহিনী। ১২০০ সালের শেষের দিকে আর্তাগুরুল প্রথমে এই অটোমান সাম্রাজ্যের সূচনা করেন। তবে তিনি সূচনা করলেও ১৯৯৯ সালে সেই সাম্রাজ্যকে প্রতিষ্ঠিত করেন তার সুযোগ্য পুত্র ওসমান গাজী, যাকে আমরা সবাই ওসমান বে নামে চিনি। মূলত তিনি এই পুরো সাম্রাজ্যকে নিজ হাতে এমনভাবে তৈরি করেছিলেন যে তারপর থেকে যারা এই সাম্রাজ্যের সুলতান হয়েছেন তারা দিনের পর দিন অটোমান এম্পায়ারকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। এভাবেই ওসমানের মৃত্যুর পর তার ছেলে ওরহান সিংহাসনে বসেন এবং তারপরে পর্যায়ক্রমে বায়েজিদ, মুরাদ ও মোহাম্মদ সিংহাসনে অধিষ্ঠিত হন। তাদের সবারই প্রধান লক্ষ্য ছিল বাইজেন্টাইন রাজধানী কনস্ট্যান্টিনোপলকে জয় করার। এভাবে ১৪৩২ খ্রিস্টাব্দের ৩০শে মার্চ সুলতান দ্বিতীয় মুরাদের ঘর আলো করে আসেন মোহাম্মদ আল ফাতিহ। মুরাদ তার ছেলের নাম নিজের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল রেখে রাখেন মোহাম্মদ। কিন্তু তিনি যে হবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সৌভাগ্য সুলতান সেটা হয়তো কেউই জানত না। তবে প্রকৃতি কিন্তু ঠিকই সুলতান মোহাম্মদ ফাতিহর জন্মের সময় অদ্ভুত কিছু নিদর্শন দেখিয়েছিল। সেই বছরে অটোমান সাম্রাজ্যের মাটি এতটাই বেশি উর্বর হয়ে গিয়েছিল যে আগের বছরের তুলনায় ৪ গুণ ফসল উৎপাদিত হয়েছিল। ঘরে ঘরে ঘোড়ারাও যমজ বাচ্চা দিয়েছিল। যাই হোক, ছোটবেলা থেকেই মোহাম্মদ আল ফাতিহ ছিলেন খুবই বুদ্ধিমান ও প্রখর শক্তির অধিকারী। তিনি পড়ালেখাতে যেমন দক্ষ ছিলেন, ঠিক তেমনি অস্ত্র চালানোতেই তার জুড়ি ছিল অকল্পনীয়। এসব দেখে সুলতান মুরাদ মাত্র ১২ বছর বয়সেই মোহাম্মদকে সিংহাসনে বসিয়ে নিজে চলে যান জনচক্ষুর আড়ালে আল্লাহর ইবাদতের জন্য। সিংহাসনে বসার পরে সুলতান হাঙ্গিরের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করতে থাকেন। তখন বয়স কম হওয়ার কারণে সুলতান মুরাদের উজির হালিম পাশা তাকে আবারও অনুরোধ করেন সিংহাসনে বসে এই যুদ্ধের নেতৃত্ব দেওয়ার জন্য। উজিরের কথায় রাজি হয়ে সুলতান দ্বিতীয় মুরাদ আবারও নিজের আসনে বসেন এবং সেই যুদ্ধে জয়লাভ করেন। এভাবে ১৪৫১ সালে একদিন মোহাম্মদ ফাতিহ যখন অস্ত্র চালানোর পরীক্ষা দিচ্ছিলেন, ঠিক তখনই তার কাছে খবর আসে সুলতান মুরাদ ইন্তেকাল করেছেন। এই সংবাদে মোহাম্মদ ছুটে যান তার বাবার কাছে, আর সেখানে গিয়ে প্রতিজ্ঞা করে বলেন, বাবা, আমি আপনার সব অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য আপনাকে কথা দিলাম। আমি কনস্ট্যান্টিনোপলকে আল্লাহর পথে জয় করে ছাড়ব ইনশাল্লাহ। এরপর মোহাম্মদ ফাতিহ আবারও ওসমানীয় সাম্রাজ্যের সুলতান হিসেবে আসন গ্রহণ করেন। রাজ্যাভিষেকের দিন হালির পাশা সুলতানের কাছে কয়েক বছর আগে তার কাছ থেকে সিংহাসন কেড়ে নেওয়ার জন্য ক্ষমা চান, আর ব্যাখ্যা করেন কেন সেই সময়টাতে এই কাজটি জরুরি ছিল। সুলতান মোহাম্মদও তার কথা বুঝতে পেরে তাকে উজিরে আজম পদে বহাল রাখেন। এর সাথে সাথে সুলতান দরবারের বাকি সদস্যদেরকেও নতুন দায়িত্ব বুঝিয়ে দেন সুলতান মোহাম্মদ। তার দরবারের সবচেয়ে কাছের মানুষ জাহানুজ এবং সারোজকে উজির পদে প্রতিষ্ঠিত করেন।
এদিকে সুলতান মোহাম্মদের নতুন সিংহাসনে বসার খবর কনস্ট্যান্টিন সহ পার্শ্ববর্তী সব রাজ্যগুলোতে পৌঁছে যায়। কনস্ট্যান্টিনোপলের রাজার সিংহাসনে তখন রোমান সম্রাট 10ম কনস্ট্যান্টিনের অধীনে ছিল। মোহাম্মদের সিংহাসনে বসার খবর শুনতে পেয়ে কনস্ট্যান্টিনের দরবারের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ক্রাউন ডিউক নার্তাস খুবই চিন্তিত ছিলেন। কিন্তু দরবারের বাকি সদস্যরা মোহাম্মদকে অতটা গুরুত্ব দিত না, কারণ মোহাম্মদের উপরে সিংহাসন থেকে বেদখল হওয়ার একটি কলঙ্ক লেগে আছে। এর জন্য মোহাম্মদের নিজের রাজ্যের লোকদেরও তার উপরে সন্দেহ ছিল যে তিনি আদৌ এই সাম্রাজ্যকে সামলাতে পারবেন কিনা। কনস্ট্যান্টিনো মোহাম্মদের সাথে কৌশলে বন্ধুত্ব বজায় রাখার ছলে মোহাম্মদের রেপুটেশন খারাপ করার জন্য এক কৌশলের অবলম্বন করেন। কনস্ট্যান্টিনোপলে অটোম্যান সাম্রাজ্যের আরেক শাহজাদা ওরহান অনেক দিন ধরে বন্দী আছেন। ওরহান ছিল মোহাম্মদের চাচাতো ভাই, যে অনেক দিন আগে যুদ্ধ করতে গিয়ে বন্দী হয়েছিলেন। ওরহানকে মেরে না ফেলার জন্য এবং তার ভরণ পোষণের জন্য অটোম্যানরা প্রতি মাসে বাইজেন্টাইন সাম্রাজ্যে মুদ্রা পাঠায়। এবার বাইজেন্টাইন সম্রাট কৌশলে সেই খাজনার পরিমাণ আরও বাড়িয়ে দেওয়ার চিন্তা করেন। কনস্ট্যান্টিনোপল ছাড়াও হাঙ্গেরি সহ বাকি রাজ্যগুলো আবারও ষড়যন্ত্রের পথ খুঁজতে থাকে, যাতে নতুন সম্রাটকে ঝামেলায় ফেলে অটোম্যানদের নাজেহাল করা যায়। কনস্ট্যান্টিন তার দূতদেরকে দিয়ে সুলতান মোহাম্মদের দরবারে চিঠি লিখে তাকে রাজ্য অভিষেকের জন্য অভিনন্দন জানান। এর পাশাপাশি তিনি সুলতান মুরাদের জন্য দুঃখ প্রকাশ করে লেখেন। মোহাম্মদের সাথেও তিনি বন্ধুত্ব বজায় রাখতে চান। চিঠিতে তিনি ওরহানের জন্য খাজনার পরিমাণ বাড়ানোর কথাও লিখে পাঠান। যদিও সুলতান মোহাম্মদের মনে খুব ইচ্ছা ছিল কনস্ট্যান্টিনোপল দখল করার, কিন্তু তবুও তিনি কনস্ট্যান্টিনের এই শর্তগুলো মেনে নেন, কারণ সুলতান মোহাম্মদ কখনো গায়ে পড়ে ঝামেলা করার লোক ছিলেন না। তিনি সবসময় শান্তি বজায় রাখতে চাইতেন। সুলতানের এই সিদ্ধান্তে তার দরবারের অনেকেই খুশি ছিলেন না, বিশেষ করে তার যে জানহুজার সরজা। কিন্তু সুলতান তাদেরকে বুঝিয়ে বলেন, এখনই কনস্ট্যান্টিনোপলকে আক্রমণ করার সময় আসেনি। তাদেরকে আক্রমণ করার জন্য সঠিক সময় আর সুযোগের অপেক্ষা করতে হবে। অন্যদিকে সুলতান মোহাম্মদ একদিন বিশেষ এক স্বপ্ন দেখেন, যেখানে তার দেখা হয়ে যায় অটোম্যান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তার বহু আগের পূর্বপুরুষ ওসমান গাজীর সাথে। সেই স্বপ্নে ওসমান গাজী তাকে জানান সুলতান মাহমুদই হল সেই সেনাপতি যিনি কনস্ট্যান্টিনোপলকে জয় করবেন। স্বপ্নের শেষের দিকে ওসমান গাজী তাকে একটি আংটি পরিয়ে দিতে যান, কিন্তু তার আগেই এক আগুনের গর্তে পুড়তে পুড়তে মোহাম্মদের ঘুম ভেঙে যায়। এই স্বপ্ন দেখার পর মোহাম্মদ বুঝতে পারেন যে তার সামনে আসতে চলেছে কনস্ট্যান্টিনোপলের সেই ভয়ানক যুদ্ধ। তাই সুলতান মোহাম্মদ তখন থেকেই যুদ্ধের জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নেন। তাই পরের দিনে সুলতান তার উজির এবং পাশাদেরকে নিয়ে নতুন নতুন অস্ত্রশস্ত্র ও কামান তৈরির কাজ শুরু করে দেন। এছাড়াও তাদের সেনা এবং নৌবাহিনীকে শক্তিশালী করার জন্য যা যা করার দরকার সব কিছু করার তিনি আদেশ দেন। এদিকে বাইজেন্টাইন সম্রাট কিন্তু তখনও সুলতান মাহমুদের বিরুদ্ধে তার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। অটোম্যানদের অন্তর্গত কারমান রাজ্যে বিদ্রোহীদের বিদ্রোহ করার প্রস্তুতির খবর শুনে কনস্ট্যান্টিন তাদেরকে আরও উস্কে দেওয়ার ফোন দিয়াটে। সম্রাট শাহজাদা ওরহানকেও এই ষড়যন্ত্রে সামিল করে নেয় এবং বিদ্রোহীদেরকে উস্কে দেওয়ার একটি চিঠি লেখার সিদ্ধান্ত নেয়, যেখানে লেখা থাকবে বিদ্রোহে কনস্ট্যান্টিন তাদের পাশে আছে। সেই চিঠিতে হালিল পাশা সহ রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম ষড়যন্ত্র করে লিখে দেওয়া হয়, যদিও এসবের সাথে তাদের কোনো সম্পর্কই নেই। শাহজাদা ওরহানকে দিয়ে এই চিঠি লেখার পর সম্রাট কনস্ট্যান্টিন চিঠিটা কারমানদের নেতা ইব্রাহিমের কাছে পৌঁছে দেওয়ার জন্য লোক পাঠান। কিন্তু সুলতান মোহাম্মদ সবসময় কনস্ট্যান্টিনদের চাইতেও এক কদম বেশি এগিয়ে থাকতেন। তাই তিনি কনস্ট্যান্টিনদের সাথে বন্ধুত্ব রাখার পরেও তাদের উপর নজরদারি করার জন্য গুপ্তচর রেখেছিলেন। গুপ্তচরদের কাছ থেকে এই চিঠির ব্যাপারে জানার পর সুলতানের একান্ত সেনাপতি উলুবাতলি হাসান তার কয়েকজন সঙ্গীদেরকে নিয়ে কনস্ট্যান্টিনের লোকদের উপরে আক্রমণ করেন। নিখুঁত তলোয়ারবাজির মাধ্যমে তারা প্রায় সব সৈনিককেই সাফ করে দেন। এরপর বাকি থাকা এক সৈনিকের গলা বরাবর বর্ষা ছুঁড়ে তাকেও তারা উপরে পাঠিয়ে দেন। উলুবাতলি হাসান নিহত সৈনিকদের কাছ থেকে বিদ্রোহ উস্কে দেওয়ার জন্য পাঠানো সেই চিঠিটি তারা উদ্ধার করে। এরপর ঘোড়ায় চড়ে সেনাপতি হাসান সেই চিঠিটা সরাসরি সুলতান মোহাম্মদকে দেন। সুলতান মোহাম্মদ তখন তার কিছু সেনা নিয়ে এক বনের ধারে শিকারে ব্যস্ত ছিলেন। এই চিঠিটা হাতে পাওয়ার পর চিঠির ভিতরে লেখা দেখে সুলতানের মনে আগুন জ্বলতে থাকে, কিন্তু তবুও তিনি সেটা তখনই প্রকাশ করেন না। সুলতান মোহাম্মদ দরবারে ফেরার পর দরবারের সদস্যের মাঝে কারামান বিদ্রোহীদের নিয়ে ঝগড়া লেগে যায়। উজির জাহানুজের মতে এই বিদ্রোহীদের সাথে যুদ্ধ করে তাদের একদম শেষ করে দেওয়া উচিত, কিন্তু উজিরে আজম হালিল পাশা আবার এদের সাথে সমঝোতা করার পক্ষে। এদিকে বিদ্রোহীদের নেতা অলি ইব্রাহিমকে সুলতানের দরবারে হাজির করা হয়।
সুলতান সবাইকে বেরিয়ে যেতে বলে অলি ইব্রাহিমের সাথে একান্তে কথা বলেন। সুলতানকে দেখে ইব্রাহিম ভয়ে কাবু হয়ে যায়, আর সে কসম কাটে মৃত্যুর আগ পর্যন্ত সে সুলতানের সাথে কোনো ঝামেলায় জড়াবে না। সুলতানও তাকে তখনকার মতো মাফ করে দিয়ে বলেন, যদি সেই কসম ভঙ্গ করে তাহলে তার মৃত্যু সুলতানের হাতে হবে। ইব্রাহিম বেরিয়ে যাওয়ার পর সুলতান তার দরবারের সদস্যদেরকে আবারও ডেকে নেন। এবার সুলতান মোহাম্মদ তার প্রধান উজির হালিল পাশার উপরে রেগে যান, কেননা হালিল পাশা শুরু থেকেই কনস্ট্যান্টিনদের সাথে বন্ধুত্ব রাখার জন্য সুলতানকে পরামর্শ দিচ্ছিলেন। সুলতান তাকে চিৎকার করে বলেন, হালিল পাশার পরামর্শ শোনার কারণে কনস্ট্যান্টিন তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার যথেষ্ট সময় পেয়েছে। এছাড়াও ওরহানকে দিয়ে লেখানো ষড়যন্ত্রমূলক চিঠিতে কেন হালিল পাশার নাম লেখা সেটাও সুলতান জানতে চান। হালিল পাশা তখন তাকে বলেন, তিনি অনেক বছর ধরে মোহাম্মদের বাবা সুলতান মুরাদের সহচারী ছিলেন, তাই তিনি কখনোই অটোমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন না। কিন্তু তবুও যদি সুলতান তার উপরে সন্দেহ করেন তাহলে তিনি যে শাস্তি দেবেন তাই তিনি মাথা পেতে নেবেন। এদিকে বাইজেন্টাইনের সম্রাটও জেনে যায় সুলতান মাহমুদের বিরুদ্ধে করা তার ষড়যন্ত্র পুরোপুরি ব্যর্থ হয়েছে। গ্র্যান্ড ডিউকও বুঝতে পারে সুলতান এখন কনস্ট্যান্টিনদেরকে ওরহানের জন্য টাকা পাঠানো বন্ধ করে দেবে, আর অতি দ্রুতই কনস্ট্যান্টিন এবং অটোমানদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাবে। অন্যদিকে হালিল পাশা এখনও এইটা ভেবে চিন্তায় আছেন যে চিঠিতে কেউ তার নাম লিখে তাকে কেন ফাঁসালো। এই নিয়ে একদিন রাতে হালিল পাশা যখন তার স্ত্রীর সাথে আলাপ করছিলেন, হঠাৎ সুলতানের প্রহরীরা এসে তাকে জানায় সুলতান তার সাথে দেখা করতে চান। হালিল পাশা স্ত্রী অনেক ভয় পেয়ে যান, কারণ অটোমানদের ইতিহাসে এইভাবে গভীর রাতে ডেকে এনে অনেক লোককে মৃত্যুদণ্ড দেওয়ার নজির আছে। হালিল পাশা তার স্ত্রীকে আল্লাহর উপরে ভরসা রাখতে বলে দেখা করতে যান সুলতানের সাথে। হালিল পাশা সুলতানের ঘরে ঢোকার পর সুলতান প্রথমে তাকে পানি খেয়ে নিতে বলেন। এরপর সুলতান জানান তিনি কখনোই হালিল পাশার বিশ্বাসযোগ্যতার উপরে সন্দেহ করেননি। সুলতান মোহাম্মদ হালিল পাশানের তার পায়ের নিচে রাখা সেই মানচিত্রটি দেখান, যেটা তার পূর্বপুরুষ এবং অটোমানদের ইতিহাসে সবচেয়ে পরাক্রমশালী সুলতান সোলেমান বানিয়েছিলেন। এই মানচিত্রের ওপর নতুন কয়েকটা দুর্গ আঁকানো হয়েছে, তাই সুলতান সেগুলো নির্মাণ শুরু করার জন্য হালিল পাশাকে আদেশ দেন। পাশাপাশি তিনি এটাও জানিয়ে দেন যে অটোমানরা ওরহানের জন্য যে টাকা পাঠাচ্ছিল সেটা যেন এবার থেকে বন্ধ করে দেওয়া হয়। তার মানে এটা এখন পরিষ্কার যে সুলতান মোহাম্মদ কনস্ট্যান্টিনদের বিরুদ্ধে যুদ্ধ করার পরিকল্পনা করছেন। পরিকল্পনা মোতাবেক জোরে সোরে এই নতুন দুর্গ আর অস্ত্রশালা নির্মাণের কাজ শুরু হয়ে যায়। সুলতান আর হালিল পাশা নিয়মিত এখানকার নির্মাণ কাজে তদারকি করতে থাকেন, আর কনস্ট্যান্টিনোপলেও এই প্রস্তুতির খবর পৌঁছে যায়। সম্রাট কনস্ট্যান্টিন রেগে গিয়ে নিজেও সুলতানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে পার্শ্ববর্তী রাজার বন্ধু এবং তাদের ভাইদের কাছে সৈন্য পাঠানোর জন্য খবর পৌঁছে দেন। এর সাথে সাথে কনস্ট্যান্টিনোপলের বিখ্যাত অস্ত্র বিশারদ আরবান আলীকে দিয়ে নতুন নতুন কামান বানানোর জন্য আদেশ দেয়। সুলতান মোহাম্মদ এটা আগে থেকে আঁচ করতে পেরেছিলেন যে বাইজেন্টাইন সম্রাট তার ভাইদের কাছ থেকে সাহায্য চেয়ে আগেভাগে আক্রমণ করে বসতে পারে। তাই মোহাম্মদ পাশের রাজ্য মোরাই কনস্ট্যান্টিনের ভাইকে আক্রমণ করার জন্য একটি বিরাট ফৌজ পাঠান। সুলতানের সেই বাহিনী মোরায় গিয়ে কনস্ট্যান্টিনের ভাইয়ের সব সৈন্যকে মেরে ভূত করে দেয়। তারপর পুরো রাজ্যকে তছনছ করে দিয়ে তারা কনস্ট্যান্টিনের ভাইকেও মেরে আসে। সুলতান মোহাম্মদের এই যুদ্ধের প্রস্তুতি দেখে হাঙ্গেরি সহ অন্যান্য ইউরোপিয়ানরাও ভয় পেয়ে যায়। ক্যাথলিক পাদ্রীরা এবং পোপ এই যুদ্ধে কনস্ট্যান্টিনকে সাহায্য করার জন্য সিদ্ধান্ত নেয়। কথায় যেমন আছে চোরে চোরে মাস্তুপা ভাই, ঠিক তেমনি এই ইউরোপিয়ানরা অটোমানদের বিরুদ্ধে যে কোনো ঝামেলাতেই একজোট হয়ে যেত। বাইজেন্টাইন সম্রাট এবার তার চিঠির লেখককে দিয়ে সুলতান মোহাম্মদকে হুমকিবার একটি চিঠি লিখে পাঠায়, যেখানে বলা ছিল সুলতান মোহাম্মদ যদি তার দুর্গ নির্মাণ বন্ধ না করে তাহলে সুলতানকে এড্রিনের গদি থেকে সরিয়ে উরহানকে বসিয়ে দেওয়া হবে। সুলতান এই হুমকি ভরা চিঠি পেয়ে একদমই দমে যায় না, বরং আরও পুরোদমে প্রস্তুতি চালানোর আদেশ দেন। ওদিকে বাইজেন্টাইন সম্রাটের আদেশ মতে গ্র্যান্ড ডিউক সেই বিখ্যাত অস্ত্র বিশারদ আরবান আলীর সাথে দেখা করে। আরবান আলী ছিলেন একজন ধর্মপ্রাণ মুসলমান, তাই তিনি কোনোভাবেই রোমানদের জন্য কামান বানাতে রাজি হননি। কিন্তু ডিউক তাকে হুমকি দিয়ে যায় যে যদি তিনি রাজি না হন তাহলে তার মেয়ের ইজ্জতহানি হতে পারে। তাই আরবান আলী তার মেয়ে ইরাকে নিয়ে পরের দিন সেখান থেকে পালিয়ে যেতে চান। কিন্তু তার আগেই সম্রাট কনস্ট্যান্টিনের লোকরা সেখানে এসে তাদের পথ আটকে ফেলে। তারা ইরাকে নিয়ে টানাহাচড়া শুরু করলেই আরবান তাদেরকে আটকাতে যান। কিন্তু তখনই হঠাৎ দরজায় দাঁড়িয়ে থাকা এক সৈনিকের পেটে কে যেন তরোয়াল দিয়ে এফোর করে দেয়। দেখা যায় সেনাপতি হাসান সেখানে নিজের সঙ্গীকে নিয়ে হাজির হয়েছেন। বাইজেন্টাইন সৈন্যদের সাথে তখন হাসানের তরোয়াল যুদ্ধ শুরু হয়ে যায়। তীব্র এক তরোয়াল যুদ্ধের পর হাসান সবাইকে কুপকাত করে আরবান আলী ও তার মেয়ে ইরাকে সুরক্ষিত করেন। ইরা আর তার বাবা উদ্ধার হওয়ার পর ইরা হাসানকে জানায় সেও তার বাবার মতো একজন অস্ত্রবিদ্যায় দক্ষ, তাই সেও চায় তুর্কির এই অস্ত্র কারখানায় কাজ করতে। হাসান যখন তাকে বলে এই কারখানায় মেয়েরা কখনো কাজ করতে পারবে না, তখন ইরা হাসানকে বলে
কিভাবে বাইজেন্টাইনরা একদিন তার গ্রাম আক্রমণ করে পুরো জ্বালিয়ে দিয়েছিল। তারা সেখানে সবাইকে মেরে ফেলে, মেয়েদেরকে দাসী হিসেবে বেচে দিয়েছিল। আরবান আলী ইরাকে সেখান থেকে উদ্ধার করে নিজের মেয়ের মতন বড় করে তোলেন। তাই এখন ইরাও তুর্কিদের জন্য সাহায্য করে বাইজেন্টাইনদের পুরো প্রতিশোধ নিতে চায়। ওদিকে বাইজেন্টাইন সম্রাট যখন জানতে পারে আরবান আলী তাদের হাত থেকে ছিটকে গেছে, তখন সে প্রচণ্ড রেগে যায়। আর এখানেই আমাদের মুভির প্রথম এপিসোড শেষ হয়ে যায়। এর দ্বিতীয় বা শেষ পর্ব দেখতে চাইলে কমেন্ট করে জানাও তোমরা যারা হলিউড, বলিউড, কোরিয়ান বিভিন্ন ধরনের মুভি দেখতে পছন্দ করো, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।